তো আমরা হাইড্রোকার্বন আর ওইদিকে হচ্ছে বাদ বাকি জিনিসগুলো আগে আমরা দেখে আসছি। তো এখন আমরা এখান থেকে একটু শুরু করব, বাট শুরু করবো একটু অন্যভাবে, ঠিক আছে? আচ্ছা, হাইড্রোকার্বন আমরা জানি কয় প্রকার আছে। একটা হচ্ছে অ্যালিফেটিক, আচ্ছা, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে আমার অ্যারোমেটিক। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন অ্যারোমেটিকটা নিয়ে আমরা খুব একটা বেশি পড়াশোনা করব না, বাট আমরা দেখবো যে অ্যারোমেটিকটা কি আর অ্যালিফেটিকটা কি। আচ্ছা, অ্যালিফেটিকের মধ্যে আবার কয়েকটা প্রকার আছে। এটা হচ্ছে, একটা হচ্ছে তোমার মুক্ত শিকল, আচ্ছা, আরেকটা হচ্ছে আমার বদ্ধ শিকল। আচ্ছা, আমাদের মেইনলি কিন্তু এসএসসি লেভেলে তোমাদের এই অ্যালিফেটিক পর্যায়টা নিয়ে আমরা বেশি পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি তোমার এই অ্যারোমেটিকের সাথে আমাদের কিসের মিল থাকবে জানো? অ্যারোমেটিকের মানে অ্যারোমেটিকের সাথে মিল না, অ্যাকচুয়ালি অ্যারোমেটিকে আমাদের যে জিনিসগুলো নিয়ে পড়তে হয় সেটা হচ্ছে রেজোনেন্স। এটা কিন্তু কোনো প্রকার না অ্যারোমেটিকের। অ্যারোমেটিকের থাকতে হলে এই রেজোনেন্স থাকতে হবে, মানে অ্যারোমেটিক কিছু হইতে হলে এই রেজোনেন্সটা তার থাকতে হবে। আচ্ছা, এখন অ্যালিফেটিক আর অ্যারোমেটিক দুইটা জিনিস কিভাবে মনে রাখবা? হ্যাঁ দেখো, মনে রাখার জন্য ফার্স্ট যে টপিকটা বলবো সেটা হচ্ছে অ্যালিফেটিক মানে কি। অ্যালিফেটিক মানে হচ্ছে চর্বি জাত, ঠিক আছে? চর্বি জাত। ওকে, আচ্ছা। আর অ্যারোমেটিক মানে কি? অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধ। যদিও পরবর্তীতে অনেক অ্যারোমেটিক যৌগ দেখা গেছে যেগুলোর গন্ধ খুব একটা ভালো না, ঠিক আছে? এই হচ্ছে কথা। আচ্ছা, এখানে ক্যামেরার মধ্যে একটু ঝামেলা আছে, আচ্ছা আমরা একটু ইগনোর করি, যাই হোক। তো ফার্স্ট অফ অল অ্যালিফেটিকে আমরা দুই দুই প্রকারের যৌগ নিয়ে পড়বো। একটা হচ্ছে মুক্ত শিকল যৌগ, একটা বদ্ধ শিকল। দেখো, এই শিকল কিসের শিকল? এই ক্যাটিনেশন বা শিকল জাত, এটা কিসের শিকল হয়? কার্বনের, ঠিক আছে? তো আমরা যা কিছুরই শিকল বলি না কেন সব কিন্তু কার্বনকে কেন্দ্র করেই করব, ঠিক আছে? হাইড্রোকার্বন যেহেতু নাম, এখানে হাইড্রোজেন আর কার্বনই আমাদের মেইন জিনিস। এখন কার্বনটাকে আমরা মেইনলি ধরে সামনের দিকে আগাবো। আচ্ছা, আমরা একটু মুক্ত শিকল আর বদ্ধ শিকল নিয়ে একটু পড়াশোনা করি, ওকে? আচ্ছা, ক্যামেরাটা বারবার ডিস্টার্ব করতেছে, এক সেকেন্ড একটু ওয়েট করো। ওকে, দেখো, মুক্ত শিকল আর বদ্ধ শিকল নিয়ে একটু আলোচনা করি। খুব শর্টে আলোচনা করব যেহেতু আমরা এগুলো পরবর্তীতে আবার পড়বো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে দেখো, আমাদের মুক্ত শিকল নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এখানে আমাদের বদ্ধ শিকল। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, মুক্ত শিকলে কি ঘটে? কার্বন, দেখো কার্বন কার্বন এরকম ফ্রি চেইন রয়েছে, আর বাদ বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে করে দিবা, ঠিক আছে? ফিল আপ করে দিবা। ধরো হাইড্রোজেন দিয়ে বাদ বাকি হাতগুলো তুমি ফিল আপ করে দিলা। কিভাবে? এইভাবে। তো আমি কিন্তু তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রির যৌগগুলাকে কিভাবে লিখতে হয় এই জিনিসটা ধীরে সুস্থে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, পাশাপাশি দেখো এরকমও হইতে পারে, এরকম হইতে পারে, ঠিক আছে? মুক্ত শিকল। এখন মুক্ত শিকল কাকে বলে ওই জিনিসটা আমি আগেই বলতেছি না, কারণ বদ্ধ শিকল দেখলেই তুমি বুঝতে পারবা। আচ্ছা, বাদ বাকি হাতগুলা তুমি হাইড্রোজেনে ভরে দিতে পারো। তিনটা হাইড্রোজেন যুক্ত হবে দেখে আমি H2 লিখলাম, H3 লিখলাম,
এই পাশেও 3টা হাইড্রোজেন যুক্ত হতে পারবে, দেখে আমি H3 লিখলাম। ঠিক আছে, এখানেও কি H3 লিখলাম। আচ্ছা, আমি এখানে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারবে দেখে H লিখলাম, আর এখানে আমি H2 লিখবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসো এই পাশের কাহিনীটা কি, বদ্ধ শিকলের কাহিনীটা কি। তুমি এখানে একটা কার্বন দিছো, তোমার মাস্ট এই কার্বনে আবার ফেরত আসতে হবে। কথা বুঝছো? এটা একটা কি আমার সাইক্লিক যৌগ বা বদ্ধ যৌগ। ঠিক আছে, এটাকে বদ্ধ শিকল যৌগ বলে। দেখো, বদ্ধ শিকল না এটা, পাশাপাশি এরকম হইতে পারে। আচ্ছা, বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। এখানেও সিমিলারলি তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। H2 লিখলাম, এখানে H2 লিখলাম, এখানে H2 লিখলাম, এখানে H2 লিখলাম। কথা বুঝতে পারছো? বদ্ধ শিকল, এটা মুক্ত শিকল। আচ্ছা, বদ্ধ শিকল আর কি হইতে পারে? বদ্ধ শিকল আরো অনেক রকমের হইতে পারে। ধরো এখানে একটা কার্বন, কার্বন কার্বন মানে 5টা কার্বন আছে। বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে যুক্ত করে দিবা। ঠিক আছে, বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে যুক্ত করে দিবা। এইটুকু কাজ তুমি করে নিও। ঠিক আছে, তো বুঝতে পারতেছো যে অ্যাকচুয়ালি মুক্ত শিকল আর বদ্ধ শিকলের মধ্যে মেন পার্থক্যটা কোথায়। ঠিক আছে, বদ্ধ শিকল আর মুক্ত শিকলের মধ্যে মেন পার্থক্যটা কোথায় হচ্ছে ভাই। দেখো, মুক্ত শিকলের ক্ষেত্রে তোমার একটা কার্বনের সাথে একটাই কার্বন বা তার পাশে পার্শ্ববর্তী কার্বনের সাথে কানেক্টেড হচ্ছে, বাট ওই কার্বনে ওই চেনটা এসে শেষ হচ্ছে না। বাট বদ্ধ শিকলে দেখো তো, একটা কার্বনে বাকি 2টা কার্বন যে আলাদাভাবে যুক্ত আছে, প্রত্যেকটা ইন্টার কানেক্টেড, মানে কোথাও দিয়ে কিছু, মানে একটা চেইন শুরু হইলে ওই চেইনটা এসে আবার ওখানেই শেষ হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এর মধ্যে আবার একটা কাহিনী আছে, যেটা হচ্ছে সম্পৃক্ত কার্বন, অসম্পৃক্ত কার্বন। ঠিক আছে, ক্যামেরা একটু ব্লার হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, প্লিজ ইগনোর দ্যাট। ওকে, আসো সম্পৃক্ত আর অসম্পৃক্ত একটু পড়ি। সম্পৃক্ত, অসম্পৃক্ত। আচ্ছা, দেখো, সম্পৃক্ত আর অসম্পৃক্তর মধ্যে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন, এটা কি হবে বলতো? সিঙ্গেল বন্ড হবে। আচ্ছা, অসম্পৃক্তর ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে, এই যে কার্বন কার্বন, এই জিনিসটা তোমার ডবল অথবা ট্রিপল বন্ড হবে। এখানে আমি বন্ড বুঝাইনি, ফার্স্ট অফ অল এখানে আমি বন্ড বুঝাইনি। হ্যাঁ, কার্বন কার্বন ইন্টারকানেক্টেড সম্পর্ক লিখছে, কার্বন কার্বন ডাবল অথবা ট্রিপল বন্ড হবে। ঠিক আছে, ওকে। ওকে, এখন কথা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের যৌগগুলা তো আমি দেখছি ভাইয়া, কিরকম, এরকম না, এরকম। আচ্ছা, এর বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে যুক্ত করে নিও, আমি তোমাকে বলে দিলাম। আচ্ছা, এখন কার্বন কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমি অ্যালকিন কে দেখাইছিলাম না? ধরে যে এরকম একটা এখানে হাইড্রোজেন, একটা এখানে হাইড্রোজেন, একটা এখানে হাইড্রোজেন, একটা এখানে হাইড্রোজেন।
এরকম। অর্থাৎ এখানে একটা থাকে কি, একটা থাকে তোমার কি বলতো, এইটা থাকবে কি বলতো, সিগমা বন্ড। আচ্ছা, আর উপরেরটা কি থাকবে? হ্যাঁ, উপরেরটা থাকবে হচ্ছে আমার পাই বন্ড। কোনটা বেশি স্ট্রং? কোনটা বেশি স্ট্রং? আর কোনটা বেশি উইক? এটা উইক। তাইলে ভাঙতে কষ্ট কাকে বেশি হবে? সিগমাকে। আর ভাঙতে কষ্ট কম হবে উইককে। আচ্ছা, এইখানকার মজার বিষয় দেখো, এইখানকার 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 প্রত্যেকটা কার্বন কার্বন, ইভেন হাইড্রোজেনের সাথেও বন্ড গুলা যেগুলো আছে, এই বন্ড গুলা কি বন্ড? বন্ড সিগমা বন্ড। এখানকার কি বন্ড? সিগমা বন্ড। ওকে, আচ্ছা। তো সম্পৃক্ততে কি জিনিসটা দেখতে পারলা? সম্পৃক্তর মধ্যে দেখতে পারলা যে এখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের কাহিনী নাই, যাই আছে ওইটা হচ্ছে আমার সিগমা বন্ড। ঠিক আছে, একটা দাগ দিয়ে কার্বন কার্বন ইন্টার কানেক্টেড রয়েছে। পাশাপাশি তোমার অসম্পৃক্ততে কি রয়েছে? ডবল অথবা ট্রিপল বন্ড। আচ্ছা, ডবল বন্ডের মধ্যে একটা বন্ড হচ্ছে আমার সিগমা বন্ড দেখাইছি, আর একটা পাই বন্ড। এখন ট্রিপল বন্ড হইলে কি হবে? ট্রিপল বন্ড হইলে কি হবে ওই জিনিসটা একটু দেখি। দেখো, ট্রিপল বন্ড হলে কি হয় ওই জিনিসটা আমরা একটু দেখি। দেখো, ট্রিপল বন্ড হইলে যে জিনিসটা হবে, এই দেখো, কার্বন কার্বন, এটা হচ্ছে CH2, সরি CH। এখন দেখো, এই ট্রিপল বন্ডের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এইখানকার ধরো এই ভিতরের মাঝখানেরটা, মাঝখানে থাকতে হবে এমন কোনো কথা নেই, তবে আমরা জেনারেলি মাঝখানেরটাই বলবো। মাঝখানেরটা কি হবে? আমাদের সিগমা বন্ড হবে। আচ্ছা, আর এই বাইরের দুইটা, এই বাইরের দুইটা কি হবে? আমাদের পাই বন্ড। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের কথা। এখন তোমাদেরকে জাস্ট আমি একটু মনে করায় দিচ্ছি যে সম্পৃক্তকে আমরা স্যাচুরেটেডও বলি, এটাকে আমরা স্যাচুরেটেডও বলি। ঠিক আছে, আচ্ছা, আর অসম্পৃক্তটাকে আমরা কি বলি? অসম্পৃক্তটাকে আমরা আনস্যাচুরেটেডও বলি। ঠিক আছে, আনস্যাচুরেটেড। ওকে, তাহলে এই হচ্ছে কথা। দেখো তো বুঝো কিনা। সম্পৃক্ত হচ্ছে সিঙ্গেল বন্ড থাকতে হবে, অসম্পৃক্ত হচ্ছে ডাবল অথবা ট্রিপল বন্ড থাকতে হবে। আচ্ছা, সম্পৃক্ত, সম্পৃক্তর সাথে দেখো তো তুমি কারো মিল পাও কিনা। সম্পৃক্তর সাথে তোমার অ্যালকেনের মিল আছে। ঠিক আছে, অ্যালকেনের মিল আছে, তোমাকে আমি বলছিলাম আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এগুলো পড়বো তার আগেও, তারপরেও আমি আর কি একটু দেখা দিচ্ছি। এটার সাথে আমাদের মিল আছে কাদের? অ্যালকেনের। কারণ কি? অ্যালকেনে সবসময় সিঙ্গেল বন্ড থাকে, আর ওই সিঙ্গেল বন্ডটা কি হয়? সবসময় সিগমা বন্ড হয়। আচ্ছা, পাশাপাশি এইখানে আনস্যাচুরেটেড কোনগুলা? আনস্যাচুরেটেড হচ্ছে তোমার অ্যালকিন। অ্যালকিন আর কেন বানানটা একটু দেখো, এটা কিন্তু ই আর ভিতরে এটা কিন্তু এ। ঠিক আছে, এটা অ্যালকেন, এটা অ্যালকিন। আচ্ছা, আরেকটা কি হয়? আরেকটা হচ্ছে আমাদের অ্যালকাইন। অ্যালকাইন। আচ্ছা, এদের কি থাকে?
এদের থাকে হচ্ছে ডবল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড। আচ্ছা, আর এদের কি থাকে? কার্বন কার্বন ট্রিপল বন্ড। ঠিক আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। কথা বুঝতে পারছো? এই হচ্ছে কথা। ওকে, ফাইন। তাহলে এখন তোমরা অনেকটা প্রস্তুত হয়েছে অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রি কি জিনিস এটার মধ্যে ঢুকার। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি জিনিস এটার মধ্যে ঢুকার জন্য অ্যাকচুয়ালি প্রস্তুত হয়ে গেছো। তাহলে সম্পৃক্ত কি জিনিস, অসম্পৃক্ত কি জিনিস এটা বুঝছো। ওকে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো, আমরা এখন মুক্ত শিকল, বদ্ধ শিকল এগুলা পড়ে আসছি। ঠিক আছে, আচ্ছা এখন একটু আসলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ফার্স্ট টাইম বলি অ্যারোমেটিক। এই জিনিসটা কোত্থেকে আসছে? অ্যারোমার থেকে আসছে। অ্যারোমা মানে কি? সুগন্ধ। ঠিক আছে, অ্যারোমেটিক কথাটা আসছে হচ্ছে অ্যারোমার থেকে। অ্যারোমা মানে হচ্ছে কি? সুগন্ধ। ওকে, ফাইন। আচ্ছা, এখন কোন যৌগগুলো বেশি অ্যারোমেটিক হবে? আচ্ছা, ক্যামেরা বারবার এরকম করতেছে কেন? এক সেকেন্ড একটু ওয়েট করো তো। ভাই একটু দেখেন তো, ক্যামেরাটা বারবার ব্লার হয়ে যাচ্ছে তো। আমি ক্লাসেই আছি, সমস্যা নেই। আচ্ছা একটু এক্সিট করি। আচ্ছা, আমি আর তোমাদের তোরা ভাই মিলে ক্যামেরাটা ঠিক করলাম। ক্যামেরার কাহিনী হয়েছে কি, যারা রেকর্ড করে কোর্সের আগে আমাদের ও হচ্ছে অটো ফোকাস অন করছিল, তো অটো ফোকাস অফ করে আমাদের ওই যে ম্যানুয়াল ফোকাস দিয়ে আইসো চেঞ্জ চেঞ্জ করলাম আর কি। আচ্ছা, তাহলে আমরা অ্যারোমেটিক অ্যারোমাতে আসি। ওকে, আচ্ছা আর ক্যামেরা এখন একটু ভালো লাগতেছে না, মানে স্মুথ লাগতেছে না? হ্যাঁ, ওকে। তো ফার্স্ট অফ অল দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনটার সুগন্ধ, অ্যারোমা, অ্যারোমা সুগন্ধ, এইখান থেকে আমাদের যে হাইড্রোকার্বন গুলো আছে এইগুলাকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলি। হ্যাঁ, প্রথম দিকে যে আবিষ্কৃত যৌগগুলা ছিল ওইগুলা বেশি অ্যারোমেটিক ছিল, অর্থাৎ সুগন্ধি ছিল। বাট পরবর্তীতে দেখা গেছে যে এমন কিছু যৌগ আছে যেগুলো স্পেসিফিক্যালি ধরো পাইরিডিন বা অন্যান্য যে যৌগগুলো আছে এগুলার তেমন কোনো গন্ধ নাইও। আবার কিছু কিছু আছে অনেক দুর্গন্ধযুক্ত আছে, তুমি একবার শুকলা জীবনে শুকতেও যাবে না। ঠিক আছে, এরকম জিনিসও আছে। আচ্ছা, এখন এটা আমি একটু মুছে দিই, তোমরা নোট করে রাখো। ঠিক আছে, অনেক টিচার পড়ানোর সময় এই টাইপের কথাবার্তা অনেক বলে, তো দেখা যাচ্ছে জিজ্ঞেস করলে যাতে তুমি বলতে পারো। আচ্ছা, এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমি একটা ফার্স্ট অফ অল দেখাই কিরকম। এটা হচ্ছে এই যে, ঠিক আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ডবল বন্ড। আচ্ছা, এটা কি আঁকাইছি বলতো? বেনজিন অথবা বেনজিন, বেনজিন অথবা বেনজিন। ওকে, সমস্যা নেই, এটাকে আমরা বলি বেনজিন। না, তোমাদের বইয়ে বেনজিনের বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার একটা বেশ ভালো সংজ্ঞা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বেনজিন, বাংলায় লিখি বেনজিন ও এর জাতককে কি বলে বলতো? বেনজিন ও এর জাতককে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। বুঝতে পারছো? বেনজিন ও এর জাতককে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। আচ্ছা, এখন বেনজিনটাকে অনেক সময় এইভাবেও লেখা হয়, বেনজিনটাকে অনেক সময় আমরা এইভাবেও লিখি। এরকম একটা গোল্লা দিয়ে দিই। কেন গোল্লা দিই? কারণ একটা রেজোনেন্স এর মধ্যে ক্রিয়েট হয়। ঠিক আছে, অর্থাৎ তুমি এই পাই বন্ডটাকে এইখানে না পেয়ে অনেক সময় এইখানেও পাইতে পারো। যেমন দেখাই, এখানে না পেয়ে তুমি অনেক সময়
এখানেও পাইতে পারো, মানে ইন্টারচেঞ্জ হচ্ছে নিজেদের মধ্যে। দেখো এইটার পরবর্তী এইটা পাইলা, তো আবার এইটার পরবর্তী তুমি এইটাই পাইলা, তার মানে জিনিসটা বারবার একটু পর পর ইন্টারচেঞ্জ হচ্ছে। তো এই ইন্টারচেঞ্জটা যে হচ্ছে তার মানে মনে হচ্ছে যে সঞ্চারণশীল কিছু একটা ঘটতেছে, অর্থাৎ কিছু একটা মুভ করতেছে। এই জিনিসটাকে কি বলি আমরা? সঞ্চারণ হচ্ছে। তো এরকম সঞ্চারণশীল পাই বন্ড বা সঞ্চারণশীল দ্বিবন্ধন যেটা আছে, দ্বিবন্ধন মানে বুঝছো তো, দুইটা বন্ড, একটা সিগমা একটা পাই। সঞ্চারণশীল দ্বিবন্ধন থাকার কারণে আমার কি হয়েছে, এটাকে আমরা একটা গোল্লা দিয়ে রিপ্লেস করতে পারছি। গোল্লা দিয়ে বোঝাচ্ছে এর মধ্যে এটা চলমান আছে এন্ড সব জায়গায় সে মুভ করে, ঠিক আছে, মানে প্রত্যেকটা বন্ডেই সে এফেক্ট করতেছে। আচ্ছা, তো এখানে একটা নতুন টার্ম আমরা শিখলাম, সেটা হচ্ছে সঞ্চারণশীল। ঠিক আছে, সঞ্চারণশীল পাই বন্ধন। আচ্ছা, এখন কোন যৌগ আমার অ্যারোমেটিক হবে কিনা এটা আমরা কিসের মাধ্যমে মানে যাচাই করব? এটা যাচাই করা খুবই প্রাইমারি লেভেলের একটা মতবাদ আছে। মতবাদটার নাম কি বলতো? হাকেল নীতি। ঠিক আছে, হাকেল না, অ্যাকচুয়ালি ওর নাম মনে হচ্ছে হুকেল। ঠিক আছে, বাট হুকেল কেন এটাও দেখ, এই জিনিসটা একটু বলে যায়। আমার মাঝে মধ্যে মানুষের উপর রাগ হয় যে এরা নামটা ঠিক মতো নিতে পারে না। দেখো হুকেল, এই হুকেলের কারণটা হচ্ছে ইউ এর উপরে দুইটা ডট রয়েছে, এটা নর্মাল ইউ না। আচ্ছা, আমরা উচ্চারণ করি হাকেল, তোমরা হাক্কেল বা হাকেল উচ্চারণ করতে পারো। তাহলে হাকেল নীতিটা কি? দেখো হাকেল নীতিটা কি, আমরা একটু আসি এখানে। হাকেল নীতিটা কি? ওকে, ফার্স্ট অফ অল হাকেল নীতিটা তোমাদের তেমন কাজে লাগবে না, এটা মেনে নাও। ঠিক আছে, তারপর আমি দেখাচ্ছি হাকেল নীতিটা কি। দেখো, প্রথম শর্ত যেটা আছে, যৌগটি চাকরিক হবে। যৌগটিকে চাকরি হইতে হবে। ঠিক আছে, সুন্দর করে লিখি। যৌগটি চাকরিক হবে। আচ্ছা, যৌগটি সমতলীয় হবে। হ্যাঁ, সমতলীয় মানে কি বলতো? মানে একই তলের উপর থাকবে। আমি দেখাচ্ছি। আচ্ছা, যৌগটি মানে একই প্লেনে থাকবে বা একই তলে থাকবে, এর অর্থ হচ্ছে ধরো এই যে আমার হাত, এই হাতের উপরে আমি একটা এই যৌগটাকে রাখলে ও এমন ভাবে থাকবে যে হাতের সাথে পুরো সংস্পর্শে থাকে ওর প্রত্যেকটা পার্ট। ঠিক আছে, ওর প্রত্যেকটা পার্ট, অর্থাৎ এমন না হয় যে ওর এখান দিয়ে মাঝখান দিয়ে এরকম করে একটা যৌগ বের হয়েছে, দেখো এরকম করে যাতে একটা যৌগ বের না হয়। ঠিক আছে, বা ভিতরের দিকে না যায়, অর্থাৎ একটা প্লেনে আছে। মানে তুমি যখন খাতায় লিখো যৌগটা, যৌগটা অ্যাকচুয়ালি বাস্তবে ওইরকমই হবে, যে একটা প্ল্যানার যৌগ হবে, একটা প্ল্যানার যৌগ এরকম যৌগই হবে। এরকম দেখা যাচ্ছে এই যৌগটার উপর দিয়ে এরকম করে কিছু একটা বেরোবে না, বা এরকম করে কিছু একটা বেরোবে না, এরকম এরকম করে বের হবে না। কথা বুঝতে পারছো? এটাকে আমরা সমতলীয় বলি। ঠিক আছে, লাস্টলি আমাদের এটা খুব ইম্পর্টেন্ট যে শর্তটা আছে সেটা হচ্ছে 4n+2 সংখ্যক, 4n+2 সংখ্যক কি থাকবে বলতো? সঞ্চারণশীল কথাটা আছে না? হ্যাঁ, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। পাই বন্ড ধরো এখানে তোমরা, পাই বন্ড, পাই ইলেকট্রনই অ্যাকচুয়ালি, পাই বন্ড না। আচ্ছা, এখানে এনটা কি? এনটা কি? এনটা কি
এই চক্রের সংখ্যা আমি বলতেছি, এটা কি চক্রের সংখ্যা? আচ্ছা, এই পাশে কি ক্যামেরা দেখা যাচ্ছে না নাকি? না, এই পর্যন্ত দেখা যাচ্ছে না। তাহলে তো ক্যামেরাটা একটু ঘোরাতে হবে বা বোর্ডটা এদিকে একটু আনতে হবে। এক সেকেন্ড। আচ্ছা থাক, সমস্যা নেই। যতটুকু দেখা যাচ্ছে, হ্যাঁ না দেখো, এখন দেখা যাওয়ার কথা। এনটা কি চক্রের সংখ্যা? না। তবে হ্যাঁ, তোমাদের লেভেলে এনটাকে চক্রের সংখ্যা ধরে তুমি যদি আগাও তাইলেও ভুল হবে না, দিন শেষে ভুল হবে না। এই জিনিসটা কি খুব মজার না? তুমি যদি এনটাকে চক্রের সংখ্যা হিসেবেও আগাও তাও সমস্যা হবে না। আচ্ছা, বাট এনটা যে চক্রের সংখ্যা এটা ভুল, এটা মাথায় ঢুকা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো দু একটা এরকম অ্যারোমেটিক যৌগ দেখি। ফার্স্ট অফ অল, বেনজিন কেন অ্যারোমেটিক হয়েছে এটা আসলে দেখি একটু। দেখো এখানে ফার্স্ট অফ অল এটা তো চাকরি, একটা চাকরি হইতে হবে, অ্যারোমেটিক হইতে হলে চাকরি হইতে হবে। এখন 4n+2, এখানে চক্রের সংখ্যা ধরে 4 × 1 + 2, তার মানে 6। আচ্ছা, একটা পাই বন্ডে, ঠিক আছে, একটা পাই বন্ডে দুইটা পাই ইলেকট্রন থাকে, একটা পাই বন্ডে দুইটা পাই ইলেকট্রন থাকে। তার মানে এইখানে আছে 6টা পাই ইলেকট্রন, ঠিক আছে, এটা কি আমার পাই ইলেকট্রন। এই 6টা পাই ইলেকট্রন থেকে তার মানে আমাদের 3টা বন্ড বের করা সম্ভব, 3টা বন্ড বের করা সম্ভব। তাইলে কি বেনজিন এই কারণেই আমার কি হইলো বলতো? বেনজিন এই কারণেই আমার অ্যারোমেটিক হইতে পারছে। আচ্ছা, তারপরে আসো ন্যাপথলিন, আরেকটা দেখি আমরা, ন্যাপথলিন। পাশাপাশি দুইটা বেনজিন চক্র, ধরো এখানে আমি একটা দিছি, তাহলে এখানে আমার একটা, আচ্ছা তাহলে এখানে আমার একটা, সিমিলারলি এখানে একটা, এখানে একটা, আর এখানে কি হবে? এখানে কি হবে? আচ্ছা, এখানে হবে কি হবে না এই জিনিসটা না বের করা যায়, বুঝছো? আচ্ছা, ভুল হয়েছে, ভুল হয়েছে, তাহলে এখানে হবে না। দেখো এরকম হবে যৌগটা, ঠিক আছে, এরকম হবে যৌগটা, একটু মনে রাখো কিভাবে আগাইতে হয়। তুমি দেখো তো ভাইয়া, এখানে চক্রের সংখ্যা 2 ধরে যদি আগাও, 4 × 2 + 2, পাই ইলেকট্রন কয়টা? 10টা। 10টা। আচ্ছা, 10টা পাই ইলেকট্রন থেকে আমরা বন্ড বের করতে পারবো কয়টা? 5টি বন্ড বের করতে পারবো। কথা বুঝতে পারছো? আমরা 5টা বন্ড বের করতে পারবো ভাইয়া। ওকে, তাহলে 5টা বন্ড থেকে দেখো তো এখানে 5টা বন্ডই আছে কিনা, এই একটা, এই একটা, এই একটা সঞ্চারশীল বন্ড, এগুলা বন্ড, ঠিক আছে। আচ্ছা, 5টা বন্ডই আছে। এরকম আরো কিছু অ্যারোমেটিক যৌগ আছে, আমি তোমাদেরকে নাম লিখে দিই, এক সেকেন্ড। অ্যানিলিন আছে, ফেনল আছে, ঠিক আছে, এগুলোর নাম লিখে দিই একটু। দেখো কিছু কিছু অ্যারোমেটিক যৌগের নাম লিখে দিচ্ছি আমি। এটা হচ্ছে ফার্স্ট অফ অল ধরো অ্যানিলিন, তারপর ফেনল, তারপর টলুইন, আরো হাবিজাবি আছে, বাট তোমাদের একটু ইজি জিনিসগুলা দেখাই। আচ্ছা, পাইরিডিন, হ্যাঁ পাইরিডিন আছে, অ্যাসপিরিন আছে,
অনেক টাইপের যৌগ আছে, ঠিক আছে, ওগুলা তোমাদের লাগবে না। তোমরা বেনজিন আর ন্যাপথালিন এই দুইটা জাস্ট একটু চোখ বুলায় দেখো, এই দুইটা চেহারাটা দেখো, আর 4n+2 সংখ্যক মানে কিনা এই জিনিসটা দেখো। তোমাদের এই লেভেলে এর বেশি আমাদের অ্যারোমেটিসিটি সম্পর্কে জানতে হবে না। আচ্ছা, এখন অ্যারোমেটিক যৌগের এই ধর্মগুলাকে কি বলে জানো? অ্যারোমেটিক যৌগের এই ধর্মগুলাকে বলে হচ্ছে আমার অ্যারোমেটিসিটি। এই যে 4n+2 সংখ্যক, তারপরে প্ল্যানার হওয়া, চাকরিক হওয়া, এই যে ধর্মগুলাকে বলে, এটাকে বলা হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট যাই, সামনে আগে। এখন সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণীতে আসি। দেখো সমগোত্রীয় শ্রেণীতে কি বলছে তোমাকে ভাইয়া? সমগোত্রীয় শ্রেণী মানে হোমোলোগাস শ্রেণী, হোমোলোগাস সিরিজ, যে সকল যৌগের কার্যকরী মূলক। এখন অর্গানিক কম্পাউন্ডে একটা ভালো জিনিস হচ্ছে তোমার, যে কোনো যৌগ ওইটাকে না ক্লাসিফিকেশনের আন্ডারে আনা যায়। এই যৌগটা এই টাইপের, ওই যৌগটা ওই টাইপের। তাইলে একটা যৌগকে দেখে আমি বলতে পারবো অ্যালকেন, আর একটা যৌগকে দেখে আমি বলতে পারবো অ্যালকিন, আবার আরেকটাকে দেখে আমি অ্যালকাইন বলতে পারবো, আবার আরেকটাকে দেখে আমি অ্যালকোহল, অ্যালডিহাইড এগুলাও বলতে পারবো, ঠিক আছে? ওকে, তো এটা কিভাবে বলতে পারবো? এই সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে বলতে পারবো। যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত। আচ্ছা, তার মানে একটা জিনিস বুঝতে পারতেছো, অ্যালকেনের সব যৌগ, ধরো মিথেন, প্রোপেন, বিউটেন, ইথেন, এইগুলা কাইন্ড অফ সিমিলার টাইপের ভৌত ও রাসায়নিক ধর্ম দেখাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, অ্যালকেনের আন্ডারে কিন্তু এরা মিথেন, প্রোপেন, বিউটেন, ঠিক আছে, তারপর ইথেন আছে, তারপর পেন্টেন, হেপটেন, হেক্সেন, যত পর্যন্ত যাও তুমি, নন এন ডেকেন। হ্যাঁ, আচ্ছা, পাশাপাশি অ্যালকোহলের ক্ষেত্রে দেখো তো, অ্যালকোহল আর তোমার অ্যালকেনের কি মানে ভৌত রাসায়নিক ধর্ম মিল পাবা না? কেন? কারণ এদের মধ্যে ওএইচ মূলকটা আছে অ্যালকোহলের মধ্যে। তাহলে অ্যালকোহলের গুলা কি? মিথানল, ইথানল, প্রোপানল, ঠিক আছে। আচ্ছা, তো আসো আমরা একটু দেখি। এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। আচ্ছা, তাহলে কি বললো বুঝতে পারছো? আচ্ছা, দেখাচ্ছি আমি। ওকে, দেখো, ফার্স্ট অফ অল তোমার অ্যালকেনটাকে দেখো তো, আমি একটু লিখি এখানে, অ্যালকেন, তারপরে অ্যালকিন, আচ্ছা, এরপর অ্যালকাইন, আচ্ছা, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে কি? তারপরে হচ্ছে আমরা ইয়াতে যাই, অ্যালকোহলে যাই। অ্যালকোহলের পর আমরা অ্যালডিহাইডে যাই। তোমাদের তো কিটোন নাই। এরপরে আমরা কিসে যাব? অ্যাসিডে যাব, ঠিক আছে, কার্বলিক অ্যাসিড যেগুলো আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, একটু সরাই নিলাম। দেখো তো, এখন আমি যে জিনিসগুলো বলি, দেখো অ্যালকেনের মধ্যে তোমার CH4, C2H6, C3H8, আচ্ছা, প্রত্যেকটা কি বলতো এরকম টাইপের যৌগ থাকে, যে CH4, C2H6, C3H8। এটা সাধারণ সংকেতটা অ্যাকচুয়ালি এইরকম হওয়ার কারণে এই জিনিসটা হয়েছে, সেটা হচ্ছে আমাদের CN। আচ্ছা, এখানে কার্বন সংখ্যা যত থাকে, হ্যাঁ, কার্বন সংখ্যা যত থাকে, হাইড্রোজেন সংখ্যাটা তার দ্বিগুণের দুইটা বেশি থাকে, এই জন্য এটা CnH2n+2 হয়। আচ্ছা, আর প্রত্যেকটার মধ্যে এটা শুধু এইটার ক্ষেত্রে না, অ্যালকিনের দুইটা, অ্যালকাইনের দুইটা, অ্যালকোহলের দুইটা, অ্যালডিহাইডের দুইটা, এরকম পরপর দুইটার মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে, ঠিক আছে? এই জিনিসটা লিখে দিই, মিথিলিন মূলকের পার্থক্য থাকে।
ইথিলিন মূলকের পার্থক্য থাকে। কথা বুঝতে পারছো? মিথিলিন মূলকের পার্থক্য থাকে। ওকে, অ্যালকেনে এরকম গেল। আমরা প্রত্যেকটা নিয়ে বিস্তারিত পড়াশোনা করবো, তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখনো ভাই বুঝতেছি না কেন। অ্যালকিনের ক্ষেত্রে কি হয়? সি এইচ। আচ্ছা, অ্যালকেনের ক্ষেত্রে মজার জিনিস কি দেখো, অ্যালকেনের ক্ষেত্রে একটা কার্বন দিয়ে একটা যৌগ গঠন করা সম্ভব, বাট অ্যালকিনের ক্ষেত্রে তো ডবল বন্ড থাকতে হবে ভাইয়া। ডবল বন্ডের জন্য আমাদের এখানে আনতে হবে C2H4। আচ্ছা, এরপরে কি C3H6, এরপরে কি C4H8। আচ্ছা দেখো তো, C2H6 ছিল, এটা কি C3H6, তার মানে একটা কার্বন সংখ্যা বেশি। আচ্ছা, এটার না একটা সাধারণ সংকেত দেখো কি, কার্বন যতখানি আছে হাইড্রোজেন তার দ্বিগুণ আছে, তাহলে এটা সাধারণ সংকেতটা কি হবে? CnH2n। আচ্ছা, অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে ভাইয়া? অ্যালকাইনের ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে C2H2। আচ্ছা, এরপরে C3H, তোমার 3 × 6 + 2 মানে 4। আচ্ছা, এরকম C4H6। আচ্ছা, তার মানে এইটার কি সাধারণ সংকেত হওয়া পসিবল দেখো, এর সাধারণ সংকেতটা হবে এরকম CnH2n-2। ঠিক আছে, সাধারণ সংকেতটা এটা হবে। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, অ্যালকিনের CnH2n, অ্যালকাইনের CnH2n-2। অ্যালকোহলের কি হবে ভাইয়া? অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1OH। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা আমি একটু পরে লিখে দিই, আগে বলি অ্যালকোহল দেখতে কিরকম। অ্যালকোহল ধরো এই যে CH3OH, তারপর CH3CH2OH। তুমি এখানে OH এর আগে একটা বন্ড দেখাই দিতে পারো, সমস্যা নাই। এরপরেরটা কি হয়? এরপরটা এরকম CH3CH2OH। আচ্ছা, কথা বুঝতে পারছো? জিনিসটা অনেকটা এরকম দেখতে হয়। তাহলে এটা সাধারণ সংকেতটা কি হয়? CnH2n+1OH। ঠিক আছে, ওকে। এরপর কি অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হয় দেখো, অ্যালডিহাইডের ক্ষেত্রে এই যৌগগুলা দেখতে কেমন হয় দেখো। ফার্স্ট অফ অল CH3CHO, এখানে কিন্তু তোমার CH3 তারপরে মিথিলিন মূলক তারপরে OH আসে নাই, এখানে কিন্তু CH3CHO আসছে। এই যৌগটা গাঠনিক ধর্ম মানে গাঠনিক সংকেতটা একটু দেখো, এই যে CH3 না, এরপর কার্বন দিলা, এর মাথার উপরে ডবল বন্ডও দিলা, এটার সাথে হাইড্রোজেন দিলা, জিনিসটা অনেকটা এইরকম। বুঝতে পারছো? জিনিসটা অনেকটা এইরকম। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে আলাদা জিনিস, এটার ক্ষেত্রে এই মিথিলিন মূলক এই যে CH2 এটার সাথে OH-টা যুক্ত থাকে। আচ্ছা, এর পরের যৌগটা কি হবে? একটা করে মিথিলিন মূলক বাড়বে খালি, তাহলে CH3CH2 আর ওই CHO তো আছেই। আচ্ছা, এইটার না আবার একটা কার্বনের সংকেত হওয়া সম্ভব, সেটা কি ছিল? HCHO। ঠিক আছে, কথা বুঝতে পারছো? আচ্ছা, এইটা সাধারণ সংকেতটা কি হবে ভাইয়া? এটা সাধারণ সংকেতটা কি হবে? এটা সাধারণ সংকেতটাও এইটার মতোই হবে না, খালি এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে CnH2n+1CHO হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। এবার অ্যাসিডের জায়গাটা একটু কম পড়ে গেছে, দেখতে একটু অসুবিধা হতে পারে, আমি একটু ভাইব্রেন্ট কালার দিচ্ছি। ওকে, পাশাপাশি দেখো তো অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি করতে পারি। অ্যাসিডের ক্ষেত্রে ফার্স্ট অ্যাসিডটা যেটা হবে সেটা হচ্ছে ধরো HCOOH, তারপর একটা কি CH3
সি ডবল এইচ, আচ্ছা এরপর একটা কি হবে CH3, একটা করে মিথিলিন মূলক বাড়াইতে থাকো, সি ডবল OH। আচ্ছা তাহলে সাধারণ সংকেতটা কি হবে? সাধারণ সংকেতটা হবে CnH2n প্লাস 1 সি ডবল এইচ। আশা করি দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এই জিনিসটা দেখো। আর প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী, অ্যালকিন হোক, অ্যালকাইন হোক, অ্যালকোহল হোক, অ্যালডিহাইড হোক আর অ্যাসিডই হোক, প্রত্যেকটার পরপর দেখো কার্বন সংখ্যা চেঞ্জ হইলে কি হয় বলতো, একটা করে মিথিলিন মূলকের গ্যাপ থাকে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। মিথিলিন মূলক কোনটা ভাই? দেখো মিথিলিন মূলক, আমি বারবার লিখে দিচ্ছি, জিনিসটা ভুল বানাই, এটা কিন্তু এমসিকিউ তে অনেক আসে ভাই, অনেক। মিথিলিন মূলক কোনটা? মিথিলিন মূলক হচ্ছে এই দেখো CH2, এইটা। ঠিক আছে, এই চেহারাটা এরকম। তোমার এমসিকিউ তে বলবে মিথিলিন মূলক কোনটা, তখন চেহারাটা এটা দেখে চিনতে হবে। ঠিক আছে, একটা কার্বন থাকবে, দুইটা হাইড্রোজেন থাকবে। অনেক জায়গায় শয়তানি করে কি, দুই পাশে দুইটা বন্ড দেয় না, তো বন্ড কিন্তু থাকা লাগবে। ঠিক আছে, কেন বন্ড থাকা লাগবে দেখো, কারণ আমি বলছিলাম কি কার্বন সর্বোচ্চ 4টা হাত দিয়ে 4টা ডিফারেন্ট জিনিসকে ধরতে পারে, তাই না? আচ্ছা, তো এখন তুমি দেখো একটা জিনিস, সেটা হচ্ছে ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। আচ্ছা, তাইলে মজার জিনিস হয়ে গেল না? এখানে একটা কার্বন, দুইটা হাইড্রোজেন, তাইলে তো CH2 হয়ে গেল না? তো CH2 যদি হয়ে যায় তাহলে এই দুইটা বন্ড তো সে গ্যাপ রেখে গেল। তো ওই জিনিসটাকে আমরা দেখাবো এরকম CH2, এই ব্র্যাকেটের মধ্যে এরকম। ঠিক আছে, আচ্ছা এছাড়াও অনেকগুলো মূলক আমরা সামনে দেখব, যেগুলা হচ্ছে তোমার প্রোপাইল মূলক বা এমনি নামই আছে টপিকের, অ্যালকাইল মূলক, এটা আমরা সামনে গেলে পাবো। আচ্ছা এখন দেখো আমাদের অ্যালকেন, আমরা কিন্তু এখন মেইন অর্গানো কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রিতে ঢুকে পড়ছি। ঠিক আছে, আমরা ফার্স্টে অ্যালকেন পড়বো, অ্যালকিন পড়বো, অ্যালকাইন পড়বো, তারপরে হচ্ছে আরো দুই একটা জিনিস একটু আলোচনা করে আমরা আবার অ্যালকোহল, অ্যালডিহাইড আর অ্যাসিডে চলে যাব। তার মানে আমরা দুইটা সেগমেন্ট আলাদা করলাম, একটা কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আর একটা হচ্ছে আমার অ্যালকোহল, অ্যালডিহাইড বা কিটোন যেটা আছে। তোমাদের কিটোনটা নাই অ্যাকচুয়ালি, বাট আমি একটু দেখাই দিব যে কিটোন এইটা হইতে পারে। আচ্ছা, আর তার সাথে অ্যাসিডটা। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল অ্যালকেন, আমি তোমাদের অলরেডি সম্পৃক্ত অসম্পৃক্ত এই টপিকটার মধ্যে দেখা যাচ্ছিলাম যে অ্যালকেন জিনিসটা কি। অ্যালকেন জিনিসটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইন, সরি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এখানে কি মেইন ডিফারেন্টটা কি হয়? সিঙ্গেল, ডবল, ট্রিপল বন্ড, এই জিনিসটার উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা তাহলে শুরু করি, চলো আমরা শুরু করি, চলো চলো চলো। তাই একটু দেখে নিই আমি তোমাদের অবস্থা। ওকে চলো। আর আরেকটা মজার জিনিস হচ্ছে অ্যালকেন পড়ানোর মধ্যে আমরা একটু নামকরণ জিনিসটাও হালকা দেখে নিব, আশা করি এটা খুব একটা প্যারা হবে না। ওকে, আচ্ছা ওকে, লেটস স্টার্ট। দেখো ফার্স্ট অফ অল অ্যালকেনে আমি একটা যৌগ লিখি, সেটা হচ্ছে কার্বন। এখানে দাও একটা হাইড্রোজেন, এখানে দাও একটা হাইড্রোজেন, এখানে দাও একটা হাইড্রোজেন, এখানে দাও একটা হাইড্রোজেন। এটা হচ্ছে একটা 3D যৌগ। ঠিক আছে, 3D যৌগ। এটা হচ্ছে, আমি মিথেনকেই লিখছি, তোমরা হয়তো মনে করতে পারো অন্য কিছু লিখছি, বাট দেখো এই জিনিসটা হচ্ছে আমার মিথেন। আচ্ছা, এইরকম করে লেখার একটা রিজন আছে। ঠিক আছে, এরকম করে লেখার একটা রিজন আছে। অ্যাকচুয়াল স্ট্রাকচারটা এরকম হয়, চতুস্তলকীয়। ঠিক আছে, চতুস্তলকীয় বা এটাকে কি বলে ইংলিশে, কিছু একটা বলে, আমার এই মোমেন্টে মনে আসতেছে না, চতুস্তলকীয় বলে। এটাকে আমরা মডারেট করে লিখি কিভাবে, লিখি হচ্ছে এইভাবে, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এরকম হাইড্রোজেন, আর এই যে একটা হাইড্রোজেন, এইভাবে লিখার ট্রাই করি, তাই না? আচ্ছা, পাশাপাশি ইথেনটা কি হইতে পারে? ইথেনটা হবে যে এরকম কার্বন, দুইটা কার্বন, হ্যাঁ, পাশাপাশি থাকবে, এখানে থাকবে একটা হাইড্রোজেন, এখানে থাকবে একটা হাইড্রোজেন,
এইখানে থাকবে একটা হাইড্রোজেন। ওকে, এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, আর এইখানে একটা হাইড্রোজেন। আচ্ছা, তাহলে দেখো এটা মিথেন হইলো, এটা কি হলো আমার ইথেন। ঠিক আছে, এটাকে আমরা বলি ইথেন। এই যৌগগুলাকে 3D তে দেখলে একটু অন্যরকম লাগে, এই যৌগগুলাকে 3D তে দেখলে একটু অন্যরকম লাগে, বাট তোমাদের অ্যাকচুয়ালি 3D 2D নিয়ে চিন্তা করা লাগবে না। ওকে, মিথেন, ইথেন। এরপর আমরা সব প্রোপেনে যাই। প্রোপেনটা দেখতে কিরকম হয়? প্রোপেনটা দেখতে 3টা কার্বন থাকা লাগবে। আচ্ছা, বাকি বন্ডগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। ওকে, এই হচ্ছে কথা। তাহলে ইথেন, এটা প্রোপেন হইলো। আচ্ছা, এরপরে কি আমাদের বিউটেন। বিউটেন জিনিসটা কিরকম হবে দেখতে বলো তো? 4টা কার্বন থাকবে। ঠিক আছে, এই পাশে তোমার CH3 দিয়ে দাও, 3টা হাইড্রোজেন, এই পাশে 3টা হাইড্রোজেন। আচ্ছা, এই মাঝখানে উপরে এরকম H2O দিতে পারো, এরকম করে হাইড্রোজেন গুলো দেখায়ও দিতে পারো। এই হচ্ছে আমাদের বিউটেন। ওকে, ওকে, বাই। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এইটা সাধারণ সংকেতটা কি ছিল ভাইয়া? অ্যালকেনের সাধারণ সংকেতটা ছিল CnH2n +2। অর্থাৎ কার্বন যতখানি থাকবে, যে কয়টা থাকবে, হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে, সাথে 2টা বেশি থাকবে। অর্থাৎ কার্বন 2টা থাকলে 2 × 4 + 2, হাইড্রোজেন 6টা থাকবে। আচ্ছা, এখন কার্বন আর হাইড্রোজেনের মাঝখানকার যে বন্ডগুলো হবে, এগুলো কিন্তু ডবল ট্রিপল হওয়া পসিবল না, এগুলা সিঙ্গেলই হবে। কারণ হাইড্রোজেন হচ্ছে একযোজী মৌল। ঠিক আছে, ওর একটা হাত দিয়েই ও ধরে রাখতে পারবে। আচ্ছা, আর অর্গানিক কেমিস্ট্রির যত যৌগ আছে সব কিন্তু সমযোজী যৌগ। ঠিক আছে, এটা আমি বলছিলাম কিনা, বাট এটা মনে রাখো, সবগুলো কিন্তু সমযোজী যৌগ, কোনো আয়নিক যৌগ এর মধ্যে থাকতে পারবে না। বুঝতে পারছো? ওকে, তাহলে আসো আমরা শুরু করি। মানে শুরু তো করছি, প্রসিড করি আর কি, সামনে যাই। ওকে, তাহলে দেখো আমি একটু অ্যালকেন সম্পর্কে একটু কথাবার্তা বলি, তোমরা একটু শোনো। দেখো, অ্যালকেন হচ্ছে স্ট্যাবল অনেক। ঠিক আছে, স্ট্যাবল। এখন স্ট্যাবল কেন? কারণ ওর সবগুলাই সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড গুলা কি বন্ড ছিল ভাইয়া? সিঙ্গেল বন্ড গুলা কি বন্ড ছিল? সিঙ্গেল বন্ড গুলা ছিল আমার সিগমা বন্ড। ওকে, সিঙ্গেল বন্ড গুলা সিগমা বন্ড ছিল। ওকে, এর পাশাপাশি সিগমা বন্ড, সরি এখান দিয়ে 3 না বের করি। সিগমা বন্ড গুলা কি হয়? অনেক বেশি স্ট্রং হয়। এখন তুমি বলো তো, স্ট্রং বন্ড ভাঙাটা কি খুব বেশি ইজি? স্ট্রং বন্ড ভাঙাটা কি খুব বেশি ইজি? বলো, স্ট্রং বন্ড ভাঙাটা কি খুব বেশি ইজি? অবশ্যই না। স্ট্রং বন্ড ভাঙতে অনেক পেন খাওয়া লাগে, অনেক পেন খাওয়া লাগে। এখন ওদের অবস্থাটাই অ্যাকচুয়ালি এরকম হয়েছে যে আমি ভাই আর পেন খাইতে চাইতেছি না, তুই আমার লাইফ থেকে বের হ, এরকম একটা অবস্থা। মানে আমি আর পেন খাইতে চাচ্ছি না, তাহলে আমি ওই কাজটা আর করতামও না। ঠিক আছে, আমি কাজ করবো না, আমি তাহলে পেনও খাবো না। কি কাজ? কেমিক্যালি রিয়াক্ট করা। কেমিক্যালি রিয়াক্ট করা অনেক কন্ডিশনে, অনেক তাপ, চাপ, আলো, বাতাস, হ্যান ত্যান, অনেক কন্ডিশনে
এটা মানে জোর করে বিক্রিয়া ওরা করানো যায় ওদেরকে দিয়ে, বাট ওরা নর্মালি বিক্রিয়া করতে চায় না। কেন? ওদের কি বলে সিগমা বন্ড হচ্ছে স্ট্রং, স্ট্রং জিনিস ভাঙতে কষ্ট হয়। আচ্ছা, স্ট্রং জিনিস যখনই ভাঙতে কষ্ট হয়ে গেছে তখনই এই জিনিসটা নিষ্ক্রিয় হয়ে গেছে, ঠিক আছে, নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। আচ্ছা, নিষ্ক্রিয় যখনই হয়েছে বিজ্ঞানীরা এর সুন্দর একটা নাম দিছে, সেটা হচ্ছে প্যারাফিন। প্যারাফিন, ঠিক আছে, প্যারাফিন নাম দিয়ে দিছে, প্যারাফিন। আচ্ছা, প্যারাফিন হওয়ার কারণে বা এই নাম দেওয়ার কারণে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে অ্যালকেন অ্যাকচুয়ালি খুব একটা বেশি কেমিক্যালি রিয়াক্ট করে না, ঠিক আছে, এই কারণে এরা প্যারাফিন। ওকে, প্যারাফিন অর্থ কি বলতো? আসক্তিহীন, ঠিক আছে। প্যারাফিন অর্থ, অ্যাকচুয়াল অর্থ যেটা সেটা হচ্ছে আসক্তিহীন, কোনো কিছুর আসক্তি নাই। আসক্তিহীন। ওকে ওকে, ওকে, আসো আমরা এখন একটু দেখব যে অ্যালকেনের গাঠনিক ধর্মগুলা কিরকম আর কিভাবে আমরা এইগুলা প্রস্তুতি করতে পারি বা এর বিক্রিয়াগুলা যে আছে এগুলো আমরা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, আবার অ্যালকেনের একটু নামকরণও দেখি, চলো চলো একটু দেখি। সেটা হচ্ছে কার্বন কার্বন কার্বন, এরকম করে দেখি, H3 C CH2 CH2 CH3। আচ্ছা, এটার নাম কি? এটার নাম ভাই বিউটেন। একটু দ্রুত আমরা এখন নামকরণগুলো শিখবো। আচ্ছা, ওকে, এরপরে বিউটেনের পরে কি হবে? বিউটেনের পরে আমরা দেখি এগুলো একটু চেইন গুলাকে একটু আলাদা করে নিয়ে আসি। এখানে ধরো CH3 আছে, এখানে ধরো আছে আমার CH2, এখানে ধরো আমার আছে C, এখানে H আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে আবার একটা CH3 আছে, এখানে আবার CH3 আছে। আচ্ছা, এখন আমরা একটু অ্যালকাইল মূলকে চলে যাইতেছি। দেখো অ্যালকাইল মূলক জিনিসটা কি হয়, সেটা হচ্ছে এই যে CH3 আছে, এটা অ্যাকচুয়ালি মিথেন CH4 এর থেকে একটা হাইড্রোজেন কম না? আচ্ছা, তার মানে অ্যালকাইল মূলক জিনিসটা কি হয়? অ্যালকাইল মূলক জিনিসটা কি হয়? অ্যালকাইল মূলক জিনিসটা হয় এরকম, অ্যালকাইল মূলক জিনিসটা কি হয়? অ্যালকাইল মূলক জিনিসটা এরকম হয়, CnH2n+1, এখান থেকে একটা বন্ড থাকে, ঠিক আছে, একটা বন্ড থাকে, এই যে বন্ডটা। ওকে, আচ্ছা, এখন অ্যালকাইল মূলকের যে মেইন ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, দেখো তুমি ধরো CH4 নিছিলা, ওখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, একটা হাইড্রোজেন বের হয়ে গেল, ওই জিনিসটাই CH3 হয়ে গেল না? তাহলে মিথেন থেকে এই জিনিসটা আমার কি হইলো? মিথাইল হইলো না? মিথাইল হইলো না? মিথেন থেকে মিথাইল হয়ে গেল, কথা বুঝতে পারছো? আবার দেখো ইথেন থেকে ইথাইল বানাই কেমনে, দেখো ইথেনে কি হয়? C2H6 হয় না? ওইখানে যদি আমি কাজ করি C2H5 বানাই দেই, C2H5, তাহলে এটাকে কি বলে? ইথাইল বলে না? আচ্ছা, কথা বুঝতে পারছো? এরকম প্রোপাইল হইতে পারে, বিউটাইল হইতে পারে, পেন্টাইল হইতে পারে, এরকম হইতেই পারে, সমস্যা নেই। আচ্ছা, তোমাদের অত বেশি লাগবে না, ইভেন তোমাদের যে নামকরণও লাগে এমনও না,
এই জিনিসটা জানো, তোমাদের নামকরণও লাগবে না ভাইয়া। আচ্ছা, তাইলে বিউটেন এটা হইলো আমাদের কি, দেখো তো এখন একটা নিয়ম আছে, নিয়মটা আমি বলি, এটা দেখো, এটা হচ্ছে সবচেয়ে লম্বা চেনটা নিতে হবে। এখানে তুমি যে চেনটা নিবা সেটা সবচেয়ে লম্বা চেন হইতে হবে। তুমি এই চেনটা নিতে পারো, তুমি চাইলে, দেখো ভাইয়া, তুমি চাইলে এই চেনটাও নিতে পারতা, মানে এই চেনটাও নিতে পারতা, তাই না? তুমি কি চাইলে এই চেনটা নিতে পারতা? এই চেনটা কিন্তু নিতা না, কেন? কারণ এটা শর্টেস্ট চেন, আমরা সবচেয়ে লংগেস্ট চেনটা নিব। দেখো এই লংগেস্ট চেনের সাথে আমার CH3টা যুক্ত। আচ্ছা, এখন কার্বনের নামকরণ করতে হবে একটু টেকনিক্যালি। দেখো এই যে আলাদা যে মূলক একটা কিছু যুক্ত থাকে, এইটা যাতে সবচেয়ে কাছের কার্বনের সাথে যুক্ত থাকে, এইটা আমাদেরকে এনশিওর করতে হবে। তাহলে এটা আমাদের 1 দাও, এটা 2 দাও, এটা 3 দাও, এটা 4 দাও, এটাকে 4 দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে তুমি কি লিখবা? এটাকে কি লিখবা তুমি? 2 মিথাইল বিউটেন, ঠিক আছে? 2 মিথাইল বিউটেন। দেখো 2, এইভাবে লিখবা, 2 দিবা, তারপর একটা হাইফেন, তারপর 2 মিথাইল বিউটেন। কারণ কি 2 নাম্বার কার্বনের সাথে মিথাইলটা যুক্ত, 2 মিথাইল বিউটেন, ঠিক আছে? সিমিলারলি এখন আমরা একটু দেখি এরকম যে CH3 CH2 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 CH3, এইখানে আমি একটা শয়তানি বুদ্ধি অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে এখানে আমি C2H5 দিয়ে দিছি, আচ্ছা, আর এখানে আমি CH3 দিয়ে দিছি। আচ্ছা, এখন সবচেয়ে লংগেস্ট চেইনে আমরা যাব, ঠিক আছে? সবচেয়ে লংগেস্ট চেইন কোনটা? দেখো এখানে কিন্তু ইথাইল মূলক, এখানে কিন্তু মিথাইল মূলক। সবচেয়ে লংগেস্ট চেইন স্টিল ধরো এই যে এইটা, ওকে? আচ্ছা, এখন ইথাইল গ্রুপটা ভারী গ্রুপ ভাইয়া, তাহলে এটা এমন ভাবে নামকরণ করব যেটা ইথাইল গ্রুপের সবচেয়ে কাছ থেকে হয়। 1 2 3 4 5 6 7, ওকে? তাহলে দেখো 2 নাম্বার 3 নাম্বার কার্বন C2H5 আছে, C2H5 মানে কি? ইথাইল। আচ্ছা, তাহলে এইভাবে লিখো, ফ্রি ইথাইল, ফ্রি ইথাইল 5, ফ্রি ইথাইল কমা দাও একটা, 5 মিথাইল, কি রে ভাই, 5 মিথাইল ফ্রি ইথাইল 5 মিথাইল 1 2 3 4 5 6 7, তাহলে 7 কার্বনের অ্যালকেন কোনটা? হেক্সেন কি হেপটেন? পেন্টেন, হেক্সেন, হেপটেন, 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 ইউ গেট ইট? ওকে, প্রিথাইল 5 মিথাইল হেপটেন, বুঝতে পারছো? একটু কঠিন লাগবে ভাইয়া, এটাই নর্মাল। পড়ালেখা যদি একদম ইজি হইতো তাহলে যে কেউ পড়তে পারতো, যে কেউ পড়তে পারতো, বাট পড়ালেখা ইজি না। পড়ালেখা কি? পড়ালেখা কঠিন। যারা পড়ালেখা করতে পারে তারা অ্যাকচুয়ালি বেটার কিছু করার ক্ষমতা রাখে, অ্যাবিলিটি রাখে। এই জন্যই কি তুমি এরকম কয়টা মানুষ দেখছো যে পড়ালেখা না করে অ্যাকচুয়ালি অনেক লাইফে সাকসেসফুল হয়েছে? এরকম কয়টা মানুষ দেখছো? বাট আমি এরকম দেখাইতে পারবো যে ভালো মতো পড়ালেখা করে লাইফে সাকসেসফুল হয়েছে, এরকম মানুষ অনেক বেশি। সো পড়ালেখা একটু কঠিনই লাগা উচিত। যদি কঠিন না লাগে তাহলে তো সবাই পড়ালেখা করতে বসতো, ঠিক আছে? পড়ালেখা অর্ডিনারি গ্রুপের মানুষের জন্য না, পড়ালেখা সবসময় এক্সট্রা অর্ডিনারি গ্রুপের মানুষের জন্য। তোমার ক্লাসের ফার্স্ট বই তোমার থেকে ডিফারেন্ট কেন? কারণ কঠিন জিনিসটাও ভালো পারে, কঠিন জিনিসটা ভালো পারে। দ্যাট ডাজন্ট মিন যে তুমি ডেভেলপ করে ওর থেকে বেশি আগাইতে পারবে না, ওর চেয়ে
তুমি বেশি দূর যাইতে পারবে না এমন কিছু না, জাস্ট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তোমার হার্ড ওয়ার্ক গুলাই তোমাকে একসময় পুশ করে সামনের দিকে আগায় নিয়ে যেতে, ঠিক আছে? আমি বিশ্বাস করি যে 2025 সালে এই সেপ্টেম্বর মাসে শুরু শুরু হয়েছে অ্যাপল। আমি এই যে বোর্ডে এরকম করে যে পড়াইতেছি, দেখা যাবে 2030 সাল আসতে আসতে তুমি এরকম বোর্ডে সুন্দর করে পড়াইতেছ। এইটাই হচ্ছে মোটিভেশন তোমার। আমিও কি ক্লাস 9 বা 10-এ থাকা অবস্থায় এই অধ্যায় পড়তে যে আমি মানে কি বলে এটাকে, আমি ভয় পাইছিলাম না যে এ কি জিনিস আসলো আমার সামনে, আমিও তো ভয় পাইছিলাম। বাট দেখো আমি এখন তোমাদেরকে ওইটা পড়াইতেছি। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি গতানুগতিক চ্যাপ্টার থেকে একটু অন্যরকম ভাই। কেমিস্ট্রিটা এরকমই, বুঝছো? ইন্টার যখন উঠবা আর একটু খারাপ লাগবে, বাট যখন পড়া বুঝবে তুমি আগে থাকবা তখন দেখবা কেমিস্ট্রি ইজ গুড, কেমিস্ট্রি অনেক ভালো, তোমাকে হেল্প করতেছে। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সট একটা নামকরণের দিকে আবার আগাই। সেটা হচ্ছে দেখো CH3 CH2, এখানে CH দাও একটা, এরপরে CH3 দিয়ে দাও, এখানে তুমি একটা ক্লোরিন দাও। ওকে, তাহলে এটার নাম কি লিখবা তুমি? এটার নাম কি লিখবে তুমি? আচ্ছা, এটার নাম তুমি কি লিখবা? এটার নাম তুমি লিখবা, এই পাশ থেকে নামকরণ করো। 1 2 3 4, তাই এটা কি হবে আমার? সুক্লোরো, সুক্লোরো বিউটেন। ওকে, আচ্ছা এখন আরেকটা যৌগ আমরা একটু আসি। এটা হচ্ছে এরকম, ধরো CH3 CH, এখানে CH3 আছে, আবার এখানে ধরো CH2 বা CH আছে, ধরো এখানে Cl, এখানে CH3। তাহলে এই ক্ষেত্রে ভাই এটার নাম কি হবে? এই ক্ষেত্রে ভাইয়া এটার নাম কি হবে? এই ক্ষেত্রে এটা ভাইয়ের নাম এরকম হবে। দেখো তুমি এই পাশ থেকে 1 2 3 কাউন্ট করবা নাকি এই পাশ থেকে করবা, এটা ডিপেন্ড করে এখানে কে আছে আর এখানে কে আছে, ঠিক আছে? এখানে কে আছে আর এখানে কে আছে, বলো এই জিনিসটা তোমরা একটু অ্যানালাইসিস করো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু ট্রাই করো, আমি তোমাদেরকে বলতেছি। এক সেকেন্ড। ওকে, এই যৌগটার নাম কি বলো? বলো। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা দেখো, আশা করি এতক্ষণে পারার কথা, তোমাদের 1 মিনিট টাইম দিছি। এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ক্লোরোটা এই ইয়ার থেকে বেশি সক্রিয়, মিথাইলের থেকে বেশি সক্রিয়, তাইলে আমাদের এই ক্লোরোটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে।
এন্ড এন্ড এই কারণে আমরা এটা 1 লিখবো, এটা 2 লিখবো, এটা 3 লিখবো, এটা 4 লিখবো। আচ্ছা, এখন আসো নামকরণে আরেকটা ডাইমেনশন, সেটা হচ্ছে আমার অ্যালফাবেটিক চিন্তা করতে হবে। ঠিক আছে, অ্যালফাবেটিক্যালি চিন্তা করতে হবে। সেটা হচ্ছে এটা ক্লোরো দিছো, এখানে মিথাইল দিছো। আচ্ছা, এখন সি, ক্লোরোর হচ্ছে সি, সি দিয়ে শুরু, CHLO। আচ্ছা, ইংরেজি অক্ষরের লেটার, এটা মিথাইলের এম। ঠিক আছে, তাহলে সি আগে আসে না? অবশ্যই, তাহলে সিটাকে আগে লিখবা। তাহলে লিখবা 2 ক্লোরো 3 মিথাইল বিউটেন। ওকে, আচ্ছা, তোমাদের এই কয়েকটা নামকরণ জানলেই হবে, বেশি আর নামকরণ জানার দরকার নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, অ্যালকাইল মূলক আমি একটু করে পড়াই দিছি। এরপর আসবে আমাদের অ্যালকেনের প্রস্তুতি। ঠিক আছে, অ্যালকেনের প্রস্তুতি আমরা অনেকভাবেই করি। অ্যালকেনের প্রস্তুতি আমরা অনেকভাবেই করি। ঠিক আছে, সবচেয়ে বেটার ওয়েতে এক করে দেখাই। দেখো দেখো ফার্স্ট অফ অল অ্যালকেনের প্রস্তুতি আমরা যেভাবে করি সেটা হচ্ছে আমার এখানে CO2 থাকবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, এর সাথে আমরা পানি যোগ করব। ঠিক আছে, এর সাথে আমরা পানি না, হাইড্রোজেন যোগ করব। হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন মূলক। এটা রিয়াক্ট করবে তোমার নিকেল। আমি তোমাদের বইটা দেখে একটু ইয়া করতেছি টেম্পারেচারটার জন্য। ঠিক আছে, 250 ডিগ্রি সেলসিয়াস আছে তোমাদের বই, বাট এটা অ্যাকচুয়ালি একটু কম কম তাপমাত্রায় এটা করতে পারবে, একটু কম তাপমাত্রায় 180-200 এরকম করতে পারবে। আচ্ছা, CO2+4H2 নিকেল প্রভাবকের আন্ডারে যখন রিয়াক্ট করবে তখন হবে CH4, সাথে পানি বেরোবে, কত? 2 অণু পানি। ওকে, এই হচ্ছে কথা। এইভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। কার মাধ্যমে? এটা কার মাধ্যমে ভাইয়া? এটা আমাদের কার্বন ডাই অক্সাইড থেকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরো পারি যে জিনিসটা, সেটা হচ্ছে দেখো ইথিন থেকে, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেনে যাব। এটা ইথিন আছে, হ্যাঁ, তো দুইটা দেখো C2H4 আছে, এর C2H6 বানাইতে হবে, তাহলে দুইটা হাইড্রোজেন লাগবে আমার, H2। আচ্ছা, এরা আমার নিকেল প্রভাবকের আন্ডারেই করবে 180 ডিগ্রি সেলসিয়াস বা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হ্যাঁ, কি হবে? CH3। ওকে, আচ্ছা, এর পাশাপাশি কি বলো? CH এটার থেকেও তো করতে পারবো, তাইলে এটার সাথে একটু ডবল হাইড্রোজেন যোগ করে দাও। আচ্ছা, এটা হচ্ছে নিকেল, এটা হচ্ছে আমার 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই করবে। ঠিক আছে, এখান থেকেও আমরা কি পাবো? সিমিলারলি পাবো। ওকে, খুব ভালো কথা। আচ্ছা, আপাতত এই কয়েকটা দেখো একটু, যে অ্যালকেন আমরা এইভাবে প্রস্তুত করতে পারি। একটা কার্বন ডাই অক্সাইড থেকে সেটা 4 অণু হাইড্রোজেন যোগ করে মিথেন পাবো, তারপর তারপরে এইটা। ঠিক আছে, এটা অ্যালকিন থেকে, এটা অ্যালকাইন থেকে। অ্যালকাইন কেন এত সহজে রিয়াক্ট করে? ভাইয়া? কারণ ওরা হচ্ছে আনস্যাটিসফাইড বা আনস্যাচুরেটেড। হ্যাঁ, আনস্যাচুরেটেড। ওকে, আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হওয়ার কারণে ওরা সবসময় সম্পৃক্তর দিকে আগাইতে চায়। কথা বুঝছো? এই হচ্ছে কথা। তুমি এখন আনস্যাচুরেটেড স্টেটে আসো, তুমি পড়াশোনা করে স্যাচুরেটেড বা স্টেবল স্টেটে যাওয়ার ট্রাই করবা, এটাই নর্মাল। আচ্ছা, আচ্ছা, এখন আমরা আরেকটা বিখ্যাত রিয়াকশন আছে তোমাদের, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ডিকার্বক্সিলেশন, আচ্ছা, নাও ডিকার্বক্সিলেশন রিয়াকশনে অ্যাকচুয়ালি তোমার যে জিনিসটা হবে
সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হবে। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট অফ অল এই একটা যৌগকে ধরো তুমি চিনে নাও, CH3 COOH। এখন ধরো এইচ, এই এইচটাকে আমি রিপ্লেস করে দিব সোডিয়াম দিয়ে, তাহলে সোডিয়াম ইথানয়েট হয়ে গেল। ইথানোয়িক অ্যাসিড থেকে এই জিনিসটা সোডিয়াম ইথানয়েট হয়ে গেল। আচ্ছা, এটার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড আবার যোগ করে দিই। এইটার নাম যে কেন ডিকার্বক্সিলেশন হয়েছে এখন বুঝতে পারবা। আচ্ছা, এইখানে ক্যালসিয়াম অক্সাইড থাকতে হবে, তাপমাত্রা দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে আমার কি হবে বলতো, ইথেন হবে, ইথেন তৈরি হবে। কি হবে, ইথেন তৈরি হবে না মিথেন তৈরি হবে, সরি। দেখো এরপরে তৈরি হইলো কি, CH4 সাথে সোডিয়াম বাইকার্বনেট, Na2CO3। কথাটা বুঝতে পারছো? এই দেখো CH3COONA। এখান থেকে অ্যাকচুয়ালি কাহিনী যেটা ঘটছে ভাইয়া, সেটা হচ্ছে এই যে Na2CO3 না, এই পার্টটুকু অ্যাকচুয়ালি উধা হয়ে গেছে, এই হাইড্রোজেনটা এসে এইখানে যুক্ত হয়েছে। ঠিক আছে, এই হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হয়েছে। ওকে, কথা বুঝছো? এই হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হয়ে গেছে। তাহলে CH3 ছিল, এটার সাথে এই যে এক্সটার্নাল হাইড্রোজেনটা এটা যুক্ত হয়ে আমার এখানে CH4 হয়েছে। সিমিলারলি আমি যদি লিখি, সিমিলারলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। CH3 CH2 COONA, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ধরো যোগ করলাম, NaOH। লম্বা একটা রিয়াকশন ঘটলো, ঘটে এটা হইলো ক্যালসিয়াম অক্সাইড, এটা তাপমাত্রা দিলা। তাহলে এখন কি হবে বলো তো, এখন কি হবে বলো? এখন এই যে এই জিনিসটা বাইরে বের হয়ে আসবে না, এই জিনিসটা বাইরে বের হয়ে আসবে। সেকেন্ড, ওকে, তাহলে কি হইলো, আর এই হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে, তাহলে CH3 হবে। আচ্ছা, আর এখানে Na2CO3 হবে। ওকে, এখন দেখো ডিকার্বক্সিলেশন কেন, কার্বন সংখ্যা কমে গেছে না, এখানে 2টা কার্বন ছিল, এমন ভাবে রিয়াকশন করছে যে ওখান থেকে একটা কার্বন চলে গেছে। আবার দেখো এখানে মোট 3টা কার্বন ছিল, রিয়াকশন ঘটে মেন উৎপাদক পাইছো কয়টা, 2টা। কথা বুঝতে পারছো? অর্থাৎ তুমি সোডিয়াম প্রোপানয়েড নিয়ে বিক্রিয়া করলে তুমি ইথেন পাচ্ছ, আবার সোডিয়াম ইথানয়েড নিয়ে কাজ করলে তুমি পাইতেছো, কি বলে, মিথেন পাচ্ছ। তার মানে তুমি যত সংখ্যক কার্বনের যৌগ নিয়ে কাজ করতেছো, প্রথমে যত সংখ্যক অ্যাসিটেট কার্বন নিয়ে কাজ করতেছো, তার চেয়ে একটা কম কার্বন সংখ্যা রিলেটেড অ্যালকেন যৌগ তুমি পাচ্ছ। কথা বুঝতে পারছো? এ হচ্ছে কথা। আচ্ছা, তো আমাদের আপাতত শেষ, কি বলে, অ্যালকেন শেষ অলমোস্ট, বাট আমি একটু জাস্ট দেখাই, একটা জিনিস একটু দেখায় তারপরে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমাদের কিন্তু অ্যালকেন যে বিক্রিয়া করে এটা একটা হচ্ছে CH, চেঞ্জ করি, দেখো CH4 Cl2 সাথে বিক্রিয়া করতেছে, কার সাথে, মানে উপস্থিতিতে ইউভি, আলট্রাভায়োলেট রে। আলট্রাভায়োলেট রে হচ্ছে তোমার দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে একটু কম তরঙ্গ দৈর্ঘ্য থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে আলট্রাভায়োলেট রে বলে। তো এই CH4 এর সাথে ক্লোরিন যখন বিক্রিয়া করতেছে ভাইয়া, তখন কি হয়ে যাচ্ছে, CH3Cl প্লাস HCl। এটা কিন্তু বিশেষ মানে আলট্রাভায়োলেটের উপস্থিতিতে হচ্ছে। এর পাশাপাশি এগুলো হচ্ছে আমার সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, দেখো এই CH3Cl কে আবার তুমি যখন বিক্রিয়া করাচ্ছ Cl2 এর সাথে,
ইউভি রেতে, তখন এটা কি হচ্ছে আমার CH2Cl2 প্লাস HCl। ওকে, এর পাশাপাশি CH2Cl2 প্লাস Cl2 ইউভি, এখানে কি হলো আমার CHCl3 প্লাস HCl। ওকে, আচ্ছা এর পরে কি হলো CHCl3 সাথে তুমি যদি Cl2 যোগ করো তাহলে আহারে Cl2 যোগ করো ইউভি এর উপস্থিতিতে, তাহলে তুমি পাবা CCl4 প্লাস HCl। আচ্ছা, তার মানে একটা জিনিস দেখো, এখানে একটা চেইন রিয়াকশনের মতো ঘটছে, তাই না? এখানে একটা চেইন রিয়াকশনের মতো ঘটেছে ভাইয়া। চেইন রিয়াকশন অফ মিথেন। কথা বুঝতে পারছো? চেইন রিয়াকশন অফ মিথেন ঘটছে। আচ্ছা, এখানকার পার্টিকুলার একটা যৌগ আছে, এই যৌগটাকে আমরা কি বলি জানো? এই যে এই যৌগটা আছে না, এই যৌগটাকে আমরা ক্লোরোফর্ম বা অ্যানাস্থেসিয়া বলি। ঠিক আছে, এই যৌগটাকে আমরা ক্লোরোফর্ম বা অ্যানাস্থেসিয়া বলি। ওকে, এটা দিয়ে কি করে? মানুষের চেতনা নাশ করে ফেলে, মানে অজ্ঞান করে ফেলে। ওকে, আপাতত আমাদের অ্যালকেন শেষ, আমরা সামনের দিকে আগাবো। ওয়েট, হ্যাঁ, এরপর আমরা অ্যালকিনের দিকে আগাবো, তার আগে আমরা একটু ব্রেক নিব ভাইয়া।